আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। অন্যদিন তো 5টার সময় উঠি, আর আজকে ঘুম ভেঙেই দেখছি 6টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর দেখো সদর দরজাটা খুলে দিলাম। আর তোমাদেরকে বললাম না যে দেরি হয়ে গেছে, তার জলজান্ত প্রমাণ দেখো, পাড়ার মেয়ে বউরা বাসন মাজতে শুরু করে দিয়েছে। আর অন্যদিন কি হয় বলো তো, আমার মারুলি দেওয়া ঝাড় দেওয়া হয়ে যায়, তারপরে সবাই ওরা বাসন মাজে। আর তোমরা অনেকেই বলেছো পুকুর ঘাটে কি তুমি একাই নামো, আর কেউ নামে না? তো তোমরা দেখতেই পেলে যে পুকুর ঘাটে সকালবেলা কত সবাই এসছে বাসন মাজার জন্য। আমি তো মারুলি দিয়ে দিলাম, দিদি দেখো ঝাড় দিচ্ছে, আর কত পাতা পড়ে আছে। আর জানো কালকে রাত্রে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর এই দেখো ঘাটের অবস্থা দেখো কতটা জল হয়ে গেছে। মানে বসে যে বাসন মাজবো সেই জায়গাটুকু নেই। সারা রাত বৃষ্টি গো, সারা রাত বৃষ্টি। এই দেখো জলে একদম থই থই। ওই যে খড়ের কুড়গুলো দেখছো ওইগুলো সব ভিজে গেছে, মানে তলে জল ঢুকে গেছে। তো সেই জন্য দেখো মানে মানুষের বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে, এমন অবস্থা। চলো ওই দিকটা দেখায়, কলতলার ওই দিকটায় কল পর্যন্ত ডুবে গেছে জানো। এই দেখো কলতলাটা দেখো কতটা জল চলে এসছে। একদম এই রাস্তাটা উঁচু না হলে আমাদের বাড়ির দেওয়ালেই থেকে যেত। যে কলতলায় কি করে জল নেবো বলো, কতটা জল দেখো। দেখো পুকুরের জল সব চলে এসছে। আর ওই যে দিদিদের চালাঘরটা আছে, ওর মানে পিছন পর্যন্ত জল চলে এসছে। আর একটু জল হলেই মানে ওই ঘরটাতে ঢুকে যাবে। আর দিদিদের বাড়ির পাশে আর একটা বাড়ি আছে, ওদের তো উঠোনে জল চলে গেছে। মানে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। খুব অসুবিধায় পড়ে আছে সবাই, যেন বাসন মাজা হচ্ছে না, কাপড় কাচা হচ্ছে না। আবার কলে জল নেওয়া হবে না এখন, অবশ্য জল দেয়নি, তবে দেবে একটু পরেই। জলে একদম থই থই। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দিদি তো উঠোনগুলো ঝাড় দিচ্ছিল, আর আমি ঘরগুলো ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। তারপরেই এটো বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে মেজে নেওয়ার জন্য। আর দেখো কেমন অবস্থা, একদম জলে তো থই থই করছে। কেমন কষ্ট করে বাসনগুলো মাজতে হচ্ছে জলের ওপরে দাঁড়িয়ে, আর মেজেও কিন্তু জলের ওপরেই বাসনগুলো রাখতে হচ্ছে। কালকে তো সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে, আবার সকালবেলাতেও দেখছি আকাশটা মেঘলা হয়ে আছে। তো সেই জন্য দেখো ভিডিওগুলো কেমন কালো কালো দেখাচ্ছে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর দেখো আমি বাসন মাজছি, আর আমার সামনে কতগুলো হাঁস চলে এসছে। অন্যদিন কি হয় বলো তো, আমি ওই দিকটাই থাকি আর হাঁসগুলো ওই দিকে জলের দিকে থাকে। আর আজকে এতটা পরিমাণে জল হয়ে গেছে, আমার সামনেই হাঁস চলে এসছে। বাসনগুলো ধুয়ে ঘরে রাখলাম, তারপরে জলগুলোও ভরে নিয়েছি। আর জানো আজকে জলগুলো ভরতে খুবই অসুবিধা হলো, কারণ দেখতেই পাচ্ছ কলতলাটায় পুকুরের জলগুলো কতটা চলে এসছে। আর একটু হলে কলের পাইপটাই বোধহয় ডুবে যাবে। তো সেই জন্য বালতিতে করে আগে জল তুলে নিয়েছিলাম রাস্তায়, তারপরে একটা বড় বাটি নিয়ে এসে বোতলে বোতলে ভরে নিয়েছি। তারপর জলগুলো ঘরে রেখে এসে ব্রাশটা নিয়ে এলাম, তারপরে দেখো ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম। দেখো বন্ধুরা, রুদ্র বাবা এখন যাচ্ছে বাজারে। কিছুই নাই গো, বুঝেছে না, আনিও সব কিছুই লাগবে। আদা রসুনটা কেবল আছে, আদা টমেটো, তারপরে আনিও যা পাবো তাই আনি। কুমড়ো নিয়ে আসছি একটু। আর ত্রিপল আনবা না রান্নাঘরের জন্য? নিয়ে আসিও, যা অবস্থা রান্নাঘরটা। রুদ্র বাবা তো বাজারে গেল, তারপরে আমি গোয়ালঘরটা পরিষ্কার করে নিলাম। আর গোয়ালঘর পরিষ্কার কিন্তু রুদ্র বাবাই করে, তো রুদ্র বাবা নেই বলে আমিই করলাম। তারপরে দেখো গোবরগুলো নিয়ে চলে এলাম, আর এখন গোবরগুলো ভালো করে মেখে নিচ্ছি। আর এখন তো গোবরের গর্তে গোবর রাখি না, কারণ ওই গর্ততে এক গর্ত জল হয়ে গেছে। কালকে তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর যেন গর্তটা বন্ধ করে দেব, কারণ এখন তো বর্ষার দিন, গর্ততে গোবর রাখা যাবে না। যত মাটিগুলো আসছে এসে গর্তে ঢুকে যাচ্ছে। তো যাই হোক দেখো গোবরগুলো ভালো করে মেখে নিলাম, তারপরে দেওয়ালে দিয়ে দিচ্ছি। আর জানো বর্ষার যে গোবরগুলো হয় সেই গোবরগুলো একটু বেশি করেই মাখতে হয়, কারণ যদি না মাখা হয় দেওয়ালে দেওয়ার পর কেমন খসে পড়ে যায়। তো সেই জন্য ভালো করে মেখে নিয়েছি। স্নান করে এলাম, তারপর তো ঠাকুর সেবা দিলাম। আর এদিকে দেখো রুদ্র বাবা চলে এসছে, আর কত কিছু নিয়ে এসছে বাজার থেকে। পাট শাক নিয়ে এসছে, কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আর এই যে কুমড়োটা নিয়ে এসছে, আর এই যে ঢেঁড়স নিয়ে এসছে, পটল,
আমরা যেন আমাদের এখানে গ্রামে অনেক আমড়া গাছ আছে, কিন্তু এবছর কোনো আমড়া গাছে আমরা আসিনি, সেই জন্য কিনে খেতে হচ্ছে। আমরা টমেটো কত করে নিল? 80। হ্যাঁ 80 টাকা কেজি টমেটো, আদা সব কিছু অনেক কিছু নিয়ে এসছে। কিচ্ছু ছিল না বাড়িতে, কদিন থেকে তো বাড়িতে ছিলাম না। তারপরে আসার পর থেকে আলু ছিল, আলুর তরকারি খাওয়া হলো, মাছ খাওয়া হলো। তো চলো এবারে সব কাটাকুটিগুলো করে নিয়ে আমি পাট শাকটা তো আসছিলাম। হ্যাঁ আর দেখো অনুসারে বৃষ্টি পড়ছে, জল পড়ছে, তো সেই জন্য ত্রিপল নিয়ে এসছে, এটা দেবে এখন। আর লোকটা দেবে বলছিল, কিন্তু কি জানো তো, লোক পাওয়া যাচ্ছে না। মানে যারা লাগায় আর কি, চাল টাল করে, তারা না সবাই ব্যস্ত, চাষ নিয়ে এখন ব্যস্ত, জানো তো, এখন আর করা হবে না। বলছে এখন পাওয়া যাবে না, এখন করবে না। তো সেই জন্য এই প্লাস্টিকটাই এখন চালের উপরে দেওয়া হবে। ওটা করে আর কি কোনো রকম এই মাছটা চালায়, তখন এই বর্ষাটা কেটে গেলে তখন ওটা আর কি লোক পাওয়া যাবে, তখন করে নেবে। সবজিগুলো কাটার পর আমি মুড়ি খাচ্ছিলাম, তারপরে দেখছি মাছ কাকু মাছ নিয়ে এসছে। তো দেখো মুড়ি খাওয়ার খোড়াটা নিয়ে আমি মাছ দেখতে চলে গেলাম যে কি মাছ নিয়ে এসছে। তো দেখো এই যে মাছগুলো এনেছিল 200 গ্রাম নিল। তো দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে পাট শাকটা করছি, আর এদিকে হচ্ছে ছোটো হাঁড়িতেই ভাত বসালাম আজকে, কারণ বাবা মা দিদি রাত্রে রুটি খাচ্ছে, সেই জন্য ছোটো হাঁড়িতেই বসালাম। দেখো যে কুমড়োটা নিয়ে এসেছিলো বাজার থেকে, কুমড়োটাকে কেটেছি, কুমড়ো ঝাল করব, আলু আর কুমড়োর ঝাল একটু জলে ভিজিয়ে রাখলাম, এবারে ছেঁকে নেব। আর এই যে মাছ, তোমরা তো দেখলে মাছ নেওয়া, তো এই মাছগুলো দিদি এখনই বেছে নিয়ে এলো, হলুদ লবণ মাখিয়ে রাখলাম। আজকে মাছের টক করব, আমড়া দিয়ে মাছের টক। তারপর দেখো মাছগুলো ভাজতে শুরু করে দিলাম। আর এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, আমি আগে কখনো এই মাছগুলো রান্না করিনি। ওই যে রকেট মাছ হয়, তারপরে আরও কী সব মাছ আছে, ওইগুলো সব রান্না করেছি, কিন্তু এই প্রথম রান্না করব এই মাছগুলো। আর জানো এই মাছগুলোর কি নাম আমি কিন্তু জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মাছগুলো ভাবছি একটু গাঢ় করে লাগা লাগা টক বানাবো। আর কি বলো তো, এই মাছগুলোর কেমন একটা গন্ধ আছে, মানে ঝোল করলে না ভালো লাগবে না, একটু আমড়া দিয়ে তেঁতুল দিয়ে টক করলে খুব ভালো লাগবে। তো যাই হোক দেখো মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম, খুব বেশি করে ভাজলাম না। তো দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এখন টকটা চাপিয়ে নিচ্ছি। প্রথমে সর্ষের তেল দিয়ে একটু 5 ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো খুব বেশি পেঁয়াজ দিইনি, অল্প করেই পেঁয়াজ দিয়েছি। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, তারপরে দিয়ে দিচ্ছি দেখো টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, 2টো টমেটো দিয়ে দিলাম, আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখো দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এবারে টমেটোটাকে ভালো করে খুন্তির সাহায্যে একটু গলিয়ে নেব। তো দেখো নাড়াচাড়া করে টমেটোটাকে ভালো করে গলিয়ে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা বাটা। আর এই টকটায় কিন্তু আর অন্য কোনো মশলা দেব না, শুধু লঙ্কা পেঁয়াজ বাটাই দেব। আর এই যে দেখছো লোভনীয় জিনিস, এটা হচ্ছে পাকা তেঁতুল। পাকা তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো এই টকের মধ্যে পাকা তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে কিন্তু আমি 4টে আমড়াও দিলাম, কারণ রুদ্র বাবা বাজার থেকে তো আমড়া নিয়ে এসেছিলো, তাই ভাবলাম 4টে আমড়াও দিই। তাই দেখো তেঁতুল আমড়া একসাথেই দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একটু ফুটে গেলে হয়ে যাবে মাছের টক। আর খেতে কিন্তু দারুণ লাগে এই টক, তোমরা কিন্তু বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, আর সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি শুধু একমাত্র খাইনি, কারণ যেন রুদ্র বাবা নেই, সেই যে ও বাজার থেকে এসছে, তারপরে মুড়ি খেয়ে মাঠে চলে গেছে, এখনও পর্যন্ত বাড়ি থেকে আসেনি। আর এখন হচ্ছে 3:30 বেজে গেছে। তোমাদেরকে বললাম না যে 59 ত্রিপলটা দেবো, কিন্তু একা একা তো দেওয়া হবে না, ও বাড়িতে নেই, তো সেই জন্য দেওয়াও হলো না। আজকে বোধহয় আর দেওয়া হবে না, কখন আসবে কে জানে। তো যাই হোক সবার তো খাওয়া দাওয়া ধোয়াও হয়ে গেছে, সবার বাসন। তো রুদ্রসোনাকে এবার একটু ঘুম পাড়িয়ে দিই, তারপর ওর বাবা এলে তখন আমরা দুজনে খাওয়া দাওয়া করে নেব। তো চলো রুদ্রসোনাকে ঘুমটা পাড়িয়ে দিই। আর দেখো রুদ্রসোনাকে ঘুম পাড়াতে চাইছি, কিছুতেই ও ঘুমাতে চাইছে না, কেমন দুষ্টুমি করছে। আর জানো রোজ দিনই না ও এইরকমভাবেই দুষ্টুমি করে, কিছুতেই ঘুমাতে চায় না। অনেক কষ্টে বুঝিয়ে আর কি খেলার ছলে ওকে ঘুমটা পাড়াতে হয়। দেখো কেমনভাবে শুয়ে আছে, আমি বলছি ঠিক করে শও, সোজা হয়ে শও, কিছুতেই শোবে না, একবার এপাশ একবার ওপাশ, কত রকমের যে দুষ্টুমি করে তার বলার নয়।
ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 4:10 আর এইমাত্র রুদ্রর বাবা মাঠ থেকে এলো, এসে স্নান করলো। তো দেখো ওর ভাতটা বের করে দিচ্ছি। আর ওকে যেই আমি বলেছি যে তুমি নেই বলে আমি খাইনি, তো তার জন্য না রুদ্রর বাবা আমাকে খুব বকলো জানো। বলছে এখন তো আমরা মাঠে থাকবো, চাষ লেগে গেছে, তুমি কেন না খেয়ে বসে আছো, তুমি খেয়ে নিতে পারতে। তো সেই জন্য আমার মনটা খারাপ হলো যে যার জন্য আমি না খেয়ে বসে থাকলাম সেই আমাকে এভাবে বকলো। তো আমি বললাম যে ঠিক আছে, এবার থেকে তুমি মাঠে থাকলেও আমি খেয়ে নেব, তুমি যখন আসবে তখনই তোমাকে দেব। আজকের খাওয়া দাওয়াটা একটু অন্যরকমই হলো, অনেকটাই দেরি হয়ে হলো। আর কি বলো তো, সংসারে তো সব দিন সমান যায় না, কোনো দিন আগে খাওয়া হয় আবার কোনো দিন পরেও খাওয়া হয়। তো যাই হোক, চলো আমরা ভাতটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এলাম। আর আজকে তো বেশি বাসন নেই, কারণ দুজনের খাওয়া বাসনগুলোই আছে। আর জানো বন্ধুরা, আমাদের গ্রামের না সব মায়েদের আতঙ্কে দিনগুলো কাটছে, কারণ দেখতেই পাচ্ছ পুকুরে কত জল, পুকুর উঠছে একদম, রাস্তায় জল চলে গেছে। আর বাচ্চাদের তো মানে কোনো জ্ঞান বুদ্ধি নেই, ওরা তো ওটাকে রাস্তায় ভাববে, খেলা করতে করতে জলে খেলতে শুরু করবে, আস্তে আস্তে পুকুরেও চলে যেতে পারে। সেই জন্য না খুব ভয়ে ভয়ে আমাদের দিনগুলো কাটছে জানো তো। আর রুদ্রসোনাকে তো আমি সব সময় চোখে চোখে রাখছি, ওকে ঘর থেকে বেরোতেই দিচ্ছি না। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার এলাম। সেই যে 4টের সময় খাওয়া দাওয়া করেছি, তারপর না শুয়েছিলাম একটু, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বুঝতেই পারছো সকাল থেকে খাটাখাটনি হচ্ছে। তো দেখো প্রায় সন্ধে হয়েই গেছে। তো সন্ধে হয়ে গেছে আর আমি দিকে চা করছি আর দিদি সন্ধে বাতি দিচ্ছি। আর রুদ্র বাবা গেছিল দোকানে, আর আমাকে ওঠায়ও নি, চলে গেছে কখন জানি না। দেখছো একটা ভালো জিনিস নিয়ে এসছে, তো জিনিসটা অনেকদিন খাইনি, তো চাটা করি, তারপর চা দিয়ে সেই জিনিসটা খাবো। তো তোমরা দেখো কি জিনিস খাচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে চা দিয়ে। চাটা হয়ে গেছে, আমি দিই। আর দেখছো আমাদের চা রাখার কেটলিটা কত বড়। আর আমার তো অনেক মানুষ, এই জন্য অনেক চা করতে হয়। এই যে বড় কেটলিটা প্রায় 1 কেটলি বলতে পারো চা করতে হয়। দেখো চাটা সব ঢেলে নিলাম, এবারে আমরা চা খেয়ে নেবো। তো দেখো চা করে ঘরে নিয়ে চলে এলাম, তারপরে দেখো 1 কাপ চা ঢেলে নিচ্ছি। আর এবারে আমি সেই জিনিসটাই বের করব। তোমাদেরকে বললাম না যে রুদ্রর বাবা একটা জিনিস নিয়ে এসছে, খেতে খুবই ভালো। তো এই যে এগুলো হচ্ছে লেরুয়া বলি আমরা, তোমরা কি বলো জানি না, তবে এগুলো কিন্তু চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর জানো এই লেরুয়া চা অনেক দিন খাইনি, অনেক দিন পর আমাদের বাড়িতে নিয়ে এলো লেরুয়া, আর খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি আর রুদ্র খাচ্ছি, আর রুদ্র বাবা কিন্তু এখনও খায়নি, ওরটা ভিজিয়ে রেখেছে। দেখো রুদ্র বাবাটা কত বড় হয়েছে, আরো চাল দিলে বোধহয় আরো বড় হতো, কিন্তু আর চা দিতে পারবো না, কারণ এখনো ভাগ্নি খেতে আছে আর বেশি চা নেই, সেই জন্য দিলাম না। চা খেলাম, খেয়ে না অনেকক্ষণ থেকেই রুদ্র বাবাকে বলছিলাম যে কালকে এক জায়গায় যাব, তো আমার ভুরুটা প্লাক করে দাও। ও তো কিছুতেই রাজি হচ্ছিল না, বলছে না আমি করব না, কেটে যাবে। তো আমি ওকে বলছিলাম তুমি তো একবার আমাকে করে দিয়েছিলে, ভালোই হয়েছিল, করে দাও। তো অনেক বোঝানোর পর দেখো ও রাজি হলো। তো ব্লেডে করেই কিন্তু খুব সাবধানে ভুরুটা প্লাক করে দিচ্ছে। আর কালকে আমরা কোথায় যাচ্ছি তোমরা পরের ব্লগে অবশ্যই দেখতে পাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।